গুড মর্নিং স্টুডেন্টস, আমি ওমদেব চক্রবর্তী। আমার ওম কমার্স কোচিং এডুকেশন চ্যানেলে আজকে আমরা ইকোনমিক্সের ডিমান্ড যে চ্যাপ্টারটা আছে তার লাস্ট পার্টটা ডিসকাস করব। এই ডিমান্ড সিবিএসসি বোর্ড 11-এ আর বেঙ্গল আর আইআরসি বোর্ডে ক্লাস 12-এ আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট সিএ ফাউন্ডেশন, সিএমএ ফাউন্ডেশন সবার ক্ষেত্রে ডিমান্ড আছে। বিকমেও ডিমান্ড রয়েছে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রচুর কোশ্চেন এখান থেকে আসে। তো আজকে আমরা আগের ভিডিওটায় কিছুটা পার্ট ডিসকাস করেছিলাম, আজকের ভিডিওটা আমরা এটা এন্ড করার চেষ্টা করব। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে প্রথমে দেখো ল অফ ডিমান্ড, ডিমান্ড শিডিউল, ডেরিভেশন অফ ডিমান্ড কার্ভ। ফার্স্ট ল অফ ডিমান্ডে আসলাম আমরা। ল অফ ডিমান্ড স্টেটস দ্যাট দেয়ার ইজ an inverse or negative relationship between the price and quantity demanded of a product or commodity when other things remain equal or constant. তার মানে আমরা ফার্স্ট ভিডিওতে পড়েছিলাম ডিমান্ড অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রাইস, ইনকাম, টেস্ট প্রেফারেন্স এগুলো পড়েছিলাম। তার মধ্যে প্রাইস হচ্ছে একটা ফ্যাক্টর, আর সব যে ফ্যাক্টর আছে ওদেরকে আমরা আদার ফ্যাক্টর বলতে পারি। ঠিক আছে, এখানে বলেছে যদি আদার থিংস রিমেইন ইকুয়াল, মানে আদার ফ্যাক্টর মানে অ্যাপার্ট ফ্রম প্রাইস আর যা ফ্যাক্টরগুলো আছে যেগুলোকে আমরা কনস্ট্যান্ট রাখি, মানে যদি চেঞ্জ হতে না দেই, তাহলে কিন্তু প্রাইজের সঙ্গে ডিমান্ডের রিলেশনশিপটা ইনভার্স বা নেগেটিভ। মানে তাকে লেখা আছে এখানে প্রাইস যদি ইনক্রিজ করে ডিমান্ড ফল করবে, আর প্রাইস যদি ফল করে ডিমান্ড তাহলে ইনক্রিজ করবে। তার মানে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে নেগেটিভ বা ইনভার্স, বাংলায় বিপরীত সম্পর্ক। এই আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট, এইটাকে ল্যাটিন ওয়ার্ডে বলা হয় স্যাটারাস প্যারিবাস, CTRIS PARIBUS। ওকে, এই আদার থিংস হলো কি লিখে দিয়েছি আমরা। আদার থিংস আর ইনকাম অফ কনজিউমার রিমেইন কনস্ট্যান্ট, প্রাইস অফ রিলেটেড গুডস রিমেইন কনস্ট্যান্ট, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স রিমেইনস কনস্ট্যান্ট। সেকেন্ড পার্ট, ডিমান্ড শিডিউল। In bracket you can see table of presentation which shows relationship between price and quantity demand of an individual consumer. তার মানে ডিমান্ড শিডিউল একটা টেবিল যেটা শো করে, দেখায় প্রাইস, ডিফারেন্ট প্রাইসে একটা কনজিউমার একটা প্রোডাক্ট যে ডিফারেন্ট কোয়ান্টিটিতে পারচেস করতে পারে তার একটা টেবিল বা লিস্ট। ইউ ক্যান সি এটাকে যদি ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউলও বলতে পারো, মানে ডিমান্ড শিডিউল আর ইন্ডিভিজুয়াল ডিমান্ড শিডিউল সেম ব্যাপার। ঠিক আছে, একটা টেবিল যে টেবিলে আমরা এটা শো করতে পারি। এই ডিমান্ড শিডিউল থেকে আমরা এবার গ্রাফিক্যালি ডিমান্ড কার্ভটা ড্র করতে পারি। দেখো হেডিং লেখা আছে, দেখো ডেরিভেশন অফ ডিমান্ড কার্ভ। কি লেখা আছে? ইট ইজ এ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন শোয়িং রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড ডিমান্ড অফ এ প্রোডাক্ট। এই ডিমান্ড কার্ভটাকে তুমি ইউ ক্যান সে ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ। ঠিক আছে, মানে একজন ক্রেতার ডিমান্ড কার্ভও বলতে পারো। দেখো কিভাবে ড্র করা হয়েছে। এই শিডিউলটাকে আমরা গ্রাফিক্যালি এখানে প্রেজেন্ট করেছি। প্রাইস আছে দেখো 2, 4, 6, 8, 10। প্রাইসটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে মেজার করেছি 2, 4, 6, 8, 10। আর ডিমান্ড 10, 8, 6, 4, 2 এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে মেজার করেছি। তারপর দেখো কিভাবে গ্রাফিক্যাল প্লট করতে হয় তোমরা জানো, তবু একটা দেখিয়ে দিই আমি এখানেও। দেখো প্রাইস যখন 2 ছিল তখন ডিমান্ড 10, তো প্রাইস যখন 2 ইউ ক্যান সি প্রাইস যখন 2 তখন ডিমান্ডটা হয়ে গেছে 10। ওকে, সিমিলারলি আমরা কিন্তু ডিফারেন্ট পয়েন্টগুলো এখানে পেয়েছি। ইফ ইউ কানেক্ট দিস পয়েন্টস ইউ উইল গেট এ লাইন হুইচ ইজ কল্ড ডিমান্ড কার্ভ। মানে আমরা যদি ডিফারেন্ট প্রাইসের সঙ্গে ডিফারেন্ট ডিমান্ডের যে কম্বিনেশন আছে যেগুলো আমরা কানেক্ট করে দেই, সংযোগ করে দেই, তাহলে আমরা যে রেখাটা পাবো which is called demand curve. Okay, this is the derivation of demand curve. Demand curve draw করার পর এখন আমরা দেখব ফিচার্স। কার ফিচার্স? ডিমান্ড কার্ভ। ফিচার্স মানে বৈশিষ্ট্য। দুটো ফিচার, ওয়ান ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং ফ্রম লেফট টু রাইট। আমরা দেখলাম কি একটু আগে আমরা দেখেছি যে ডিমান্ড কার্ভটা লেফট থেকে রাইটে ডাউনওয়ার্ড হয়। ওকে, অর্থাৎ বাংলায় চাহিদা রেখা বাঁ দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। নাম্বার 2, ইট মে বি এ স্ট্রেট লাইন অ্যাজ, দেখো এই ডিমান্ড কার্ভটা কিন্তু স্ট্রেট লাইন হতে পারে, ডাউনওয়ার্ড তো হবেই, স্ট্রেট হতে পারে, কার্ভ হতে পারে। স্ট্রেট কখন হবে? দেখো লেখা আছে
ডেল্টা পি মানে ডেল্টা মানে চেঞ্জ, পি মানে প্রাইস, অ্যান্ড ডেল্টা ডি মানে ডেল্টা মানে চেঞ্জ আর ডি মানে ডিমান্ড ইন সেম প্রপোর্শন। মানে যদি আমার প্রাইস ধরো 10% ইনক্রিজ করলো, প্রাইস ইনক্রিজ করলে ডিমান্ড তো ডিক্রিজ করবে, ওটাও ধরো 10% করলো, মানে দুটোরই চেঞ্জ 10% হলো, তখন ডিমান্ড কার্ভটা কিন্তু এরকম স্ট্রেট লাইন ডাউনওয়ার্ড হবে। ওকে, যদি সেম প্রপোর্শনে হয়। আর ডিফারেন্ট প্রপোর্শনে হলে লেখা আছে অর মেবি এ কার্ভ, তখন এরকম একটা কার্ভ পাবো আমরা। ঠিক আছে, তো ডিমান্ড কার্ভ মেবি স্ট্রেট লাইন, মেবি কার্ভড। মার্কেট ডিমান্ড কার্ভ ফ্রম মার্কেট ডিমান্ড শিডিউল। দেখো মার্কেট একটু আগে ইন্ডিভিজুয়াল শিডিউল আমরা করেছি, এবার মার্কেট ডিমান্ড শিডিউল দেখো। প্রাইস 1 2 3 4 5, এডি মানে হচ্ছে একটা কাস্টমারের এ তার ডিমান্ডকে এডি বলেছি, কাস্টমার বি তার ডিমান্ডকে ডিবি বিডি বলেছি, আর দুজনের অ্যাড করে হয়েছে মার্কেট ডিমান্ড। মার্কেট ডিমান্ড তুমি জানো যে একটা মার্কেটে যতগুলো কাস্টমার আছে সবাইকে অ্যাড করলে মার্কেট ডিমান্ড হয়। তো ইফ উই অ্যাজিউম দ্যাট দেয়ার আর টু কাস্টমার্স এ অ্যান্ড বি, সো মার্কেট ডিমান্ড ইজ ইকুয়াল টু এডি প্লাস বিডি। তো দেখো 60 প্লাস 35 কত 95, সিমিলারলি 35 প্লাস 25 60, এভাবে করা হয়েছে, শিডিউলটা করা হয়েছে। এই শিডিউলটাকে আমরা গ্রাফে প্লট করি, তো আমরা ডিবি মানে একটা বি কাস্টমারের ডিমান্ড কার্ভ পাবো, সিমিলারলি ডিএ হচ্ছে কাস্টমার এর ডিমান্ড কার্ভ, আর ডি আর ডিবির পর অ্যাড করলে আমরা মার্কেট ডিমান্ড কার্ভ পাবো। তো মার্কেট ডিমান্ড কার্ভ ইজ দ্য হরাইজন্টাল সামেশন অফ ইন্ডিভিজুয়াল কার্ভ। হরাইজন্টাল মিনস এটা হরাইজন্টাল লাইন, এখানে আমরা কি মেজার করছি ডিমান্ড, তাহলে বি এর ডিমান্ড আর এর ডিমান্ড অ্যাড করলে মার্কেট ডিমান্ড পেলাম, তাই মার্কেট ডিমান্ড কার্ভ ইজ দ্য হরাইজন্টাল সামেশন। ওকে, ফিচার্স ডাউনওয়ার্ড স্লোপিং, দেখতেই পাচ্ছ ডাউনওয়ার্ড স্লোপিং, অলওয়েজ টুয়ার্ডস রাইট মিনস এইটা হবে, কারণ মার্কেট ডিমান্ড কার্ভ অলওয়েজ গ্রেটার দ্য ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ, তাই অলওয়েজ রাইটে হবে। আর হরাইজন্টাল সামেশন তো বলেই দিলাম। আর মার্কেট ডিমান্ড কার্ভ এমডিসি ইজ মোর ফ্ল্যাটার দ্যান ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ, দেখতেই পাচ্ছ এটা স্টিপার, বাট মার্কেট ডিমান্ড কার্ভ ইজ কোয়াইট ফ্ল্যাটার দ্যান ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ। এবার দেখো লেখা আছে ডিমান্ড কার্ভ অফ সাবস্টিটিউট গুডস। সাবস্টিটিউট গুডস তুমি জানো টি আর কফি, ফার্স্ট ভিডিও বলেছিলাম। এখানে দেখো টি এর প্রাইসটা ফল করলো বলে টি এর ডিমান্ডটা ইনক্রিজ করলো, তো কি হবে কফির ডিমান্ডটা কমে যাবে, ডিক্রিজ হবে। তো কফির ডিমান্ড ডিক্রিজ হলো কখন, যখন প্রাইস অফ টি ডিক্রিজ হলো, রিলেশনটা কি পজিটিভ। আবার উল্টো করে দেখো, যে প্রাইসটা টি এর বাড়তো তো টি এর ডিমান্ডটা ডিক্রিজ হতো, তো কি হতো কফির ডিমান্ডটা বাড়তো, তো কফির ডিমান্ডের সঙ্গে প্রাইস কি হলো টি এর প্রাইস রিলেশনটা পজিটিভ। এই দুটো ডায়াগ্রাম এখানে ড্র করেছি, দেখো এটা এ মানে ডিমান্ডটা কমে গেছে, এই যে লেফটে এর ডিমান্ড কার্ভ ছিল, কফির ডিমান্ড কার্ভ ছিল, কিন্তু চায়ের দামটা কমলো বলে লেফটে গেল, এখানে চায়ের দামটা বাড়লো বলে রাইট শিফট করলো। ওকে, সিমিলারলি দেখো এটা কমপ্লিমেন্টারি গুডস, ডিমান্ড কার্ভ অফ কমপ্লিমেন্টারি গুডস, কার অ্যান্ড পেট্রোল। কারের প্রাইসটা ফল করলো বলে কারের ডিমান্ড ইনক্রিজ করলো, পেট্রোল ডিমান্ড ইনক্রিজ করলো, রিলেশনটা কি দেখতে পাচ্ছ নেগেটিভ। আবার কারের প্রাইস যদি বাড়তো তাহলে কফির ডিমান্ডটা এই কারের ডিমান্ডটা কমে যেত, পেট্রোল ডিমান্ডটা কমতো, ওটাও নেগেটিভ। এটা মানে কি যখন কারের প্রাইসটা কমেছে তখন পেট্রোল ডিমান্ডটা বেড়ে গেছে, তাই রাইট ওয়ার্ড শিফট করবে, এ লিখেছে রাইট ওয়ার্ড শিফটে। আর এই ডায়াগ্রামটা আমরা সঙ্গে সঙ্গে কি দেখিয়েছি, এটা লেফট ওয়ার্ড শিফট করেছি। ওকে, এটা হচ্ছে পেট্রোলের ডিমান্ড কার্ভ। এবার পড়ছি ডিমান্ড ফাংশন। ডিমান্ড ফাংশন ইজ অ্যান algebraic expression that shows the functional relationship between demand for a commodity and its various determinants affecting it. তার মানে ফার্স্ট ভিডিও আমরা পড়েছিলাম ডিমান্ড তা অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই ফ্যাক্টরগুলোকে কি বলে ডিটারমিনেন্টস বলে, যেমন প্রাইস অফ দ্য গুডস, প্রাইস অফ রিলেটেড গুডস ছিল এগুলো। সেই ফ্যাক্টরগুলো লিখেছি দেখো পিএক্স, পিআর, ওয়াইটি, এই ফ্যাক্টরগুলোর সঙ্গে ডিমান্ডের যে ফাংশনাল রিলেশনশিপ, তার মানে ডিমান্ড ইজ দ্য ফাংশন অফ দিস ডিটারমিনেন্টস। ওকে, পিএক্স মানে প্রাইস অফ এক্স, পিআর প্রাইস রিলেটেড গুডস, ওয়াই ইনকাম, টি টেস্ট, ঠিক আছে, এই রিলেশনটাকে বলে ডিমান্ড ফাংশন। রিজনস ফর ডাউনওয়ার্ড স্লোপ অফ ডিমান্ড কার্ভ। তাহলে ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপ হয় আমরা জেনে গেছি, ডায়াগ্রামে দেখেছি কেন হয়। ফার্স্ট রিজন হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে একটা এক্সট্রা ইউনিট কনজিউম করলে তুমি এক্সট্রা যে বেনিফিটটা পাবে তাকে বলে এমইউ। এটা ডিমিনিশিং মানে এটা গ্র্যাজুয়ালি কমতে থাকে, এটা মার্শাল বলেছিলেন। ধরো প্রিয়াংশু সে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, এবার ফার্স্ট প্লেট বিরিয়ানি যখন খেলো ওর স্যাটিসফ্যাকশনটা ধরো 100 হয়ে গেল,
সেকেন্ড আবার প্লেট নিল, আগের মতো স্যাটিসফ্যাকশন নিশ্চয়ই পাবে না, একটু কমে যাবে। থার্ডটা আরো কমবে, ফোর্থটা আরো কমবে, ফিফথটা হতে গেছে তার নেগেটিভ এসে যাবে না, অত বমি হয়ে যেতে পারে। তার মানে এমইউটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে। লিখেছি দেখো, উইথ ইচ ইনক্রিজিং কোয়ান্টিটি অফ এ কমোডিটি এমইউ ডিক্রিজ, এটা রুল, ঠিক আছে। কনজিউমার, তার মানে কি হলো, কনজিউমার ইজ নট উইলিং টু পে মোর প্রাইস ফর দ্য কমোডিটি অ্যান্ড ইটস ডিমান্ড উইল ডিক্রিজ। তার মানে ডিমান্ড কমে যাওয়ার সঙ্গে এর কি রিলেশন হলো? প্রিয়াংশু প্রথম প্লেটটা খাওয়ার সময় যত টাকা দিতে চাইবে সেলারকে, লাস্ট প্লেট যেটা উল্টি হয়ে গেল সেই প্লেটের সেই টাকা দিতে চাইবে না। তার মানে ডিমান্ডটা কি হলো, সে কম করবে, ঠিক আছে। প্রাইস সেম চাইলে ডিমান্ডটা কমিয়ে দেবে। সেকেন্ড রিজনটা দেখো, ইনকাম এফেক্ট। ইনকাম এফেক্ট মানে ধরো কোনো গুডসের প্রাইসটা কমে গেল, যে কোনো গুডস প্রাইস কমে গেল, তখন তার মানে তুমি আগে যত গুডস কিনতে পারতে এখন সেই টাকা দিয়ে তুমি বেশি কিনতে পারবে। তার মানে তোমার রিয়েল ইনকামটা বেড়ে গেল। ইনকাম দুটো হয়, একটা হচ্ছে মানিটারি ইনকাম, একটা রিয়েল ইনকাম। মানে ধরো তোমার স্যালারি 10,000 টাকা, ওটা হচ্ছে তোমার কি মানিটারি ইনকাম। ধরো 10,000 টাকায় তুমি একটা জিনিস দুটো কিনতে পারতে, কিন্তু দামটা কমে যাওয়ায় এখন হয়তো 3টে কিনতে পারছো। তাহলে তোমার এই যে ইনকামটা বাড়লো, এটাকে বলছে রিয়েল ইনকাম, ঠিক আছে। তা প্রাইস কমলে কি হয়, রিয়েল ইনকাম সবসময় বেড়ে যায়। তাহলে কি তোমার পার্চেসিং পাওয়ারটা বেড়ে যাবে, মানে তুমি আগের থেকে বেশি কিনতে পারবে, তাই তোমার ডিমান্ড বেশি হবে। সেই জন্য কি হয়, একে বলে ইনকাম এফেক্ট। মানে প্রাইস কমলে ডিমান্ড কেন বাড়ে না, ইনকামটা বাড়ছে তাই, একে বলে ইনকাম এফেক্ট। এর উল্টো হতে পারে, প্রাইস যদি বাড়তো রিয়েল ইনকাম কমে যেত, পার্চেসিং পাওয়ারটা কমে যেত, ডিমান্ডও কমতো, এটাকে বলে ইনকাম এফেক্ট। সাবস্টিটিউশন এফেক্ট মানে ধরো দুটো গুডস আছে, টি আর কফি, সাবস্টিটিউট গুডস। এবার ধরো টি যদি দামটা কমে যায় তাহলে কি হবে, টি এর দাম কমলে তখন টিটা কম্পারেটিভলি চিপার হবে দেন কফি, কফি থেকে সস্তা হয়ে যাবে। তখন বেশিরভাগ লোক কি কফি ছেড়ে চায়ের ডিমান্ড করবে, তাই চায়ের ডিমান্ডটা বাড়বে। তাই লিখেছি দেখো, প্রাইস অফ টি যদি বাড়ে তো কফি উইল মোর চিপার, তখন কফির ডিমান্ডটা বাড়বে আর চায়ের ডিমান্ডটা কমে যাবে। কিন্তু উল্টো যদি হয়, যদি চায়ের দামটা কমে যায় তাহলে টি উইল বি মোর চিপার দেন কফি, তখন সবাই কি করবে, কফির ডিমান্ড কমিয়ে দিয়ে চায়ের ডিমান্ড বাড়বে, ঠিক আছে। এটা একটা রিজন। ফোর্থ হচ্ছে অ্যারাইভাল অফ নিউ কাস্টমার্স। মানে কোনো শহরে বা কোনো দেশে যদি পপুলেশন বেড়ে যায়, তখন পপুলেশন বাড়লে কি হবে, নতুন নতুন লোক আসবে, তাহলে প্রাইস তখন কি হবে, ডিমান্ডটা বাড়বে। বা প্রাইস কমলো, তখন নিউ যারা আগে জিনিসটা কিনতে পারতো না তারা এখন কিনবে, তারা তখন ডিমান্ডটা বাড়িয়ে দেবে, ঠিক আছে। ওল্ড বায়ার্স যারা, আরেকটা ওল্ড বায়ার্স মানে যারা আগে কিনতো না তারা দাম কমলে এখন বেশি করে কিনতে পারে। তাহলে নতুন কাস্টমার মানে আগে কিনতো না এখন কিনবে, আর ওল্ড কাস্টমার মানে আগে কিনতো এখন বেশি করে কিনবে। ওকে, নেক্সট কোশ্চেন, এক্সেপশন অফ ল অফ ডিমান্ড। তার মানে ল অফ ডিমান্ড আমরা পড়েছিলাম, প্রাইস যদি ফল করে ডিমান্ড ইনক্রিজ করবে, কিন্তু এখানে দেখবো না, ল অফ ডিমান্ড ডাজ নট ওয়ার্ক। প্রাইস বাড়লেও ডিমান্ড বাড়বে আর প্রাইস কমলে ডিমান্ড কমে যাবে, ঠিক আছে। তার আমরা ডিমান্ড কাপটা কি হবে, আপওয়ার্ড পেয়ে যাবো। তো এক্সেপশন অফ ল অফ ডিমান্ডে কি হয়, ডিমান্ড কাপটা আপওয়ার্ড হয়, ঠিক আছে। আমরা কয়েকটা পয়েন্ট এখানে পড়ছি, ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্স্ট হচ্ছে নেসেসিটি অফ লাইফ। মনে রাখবে এই সব কটা পয়েন্টে কিন্তু ডিমান্ডের সাথে প্রাইস রিলেশনটা কিন্তু আর ল অফ ডিমান্ডকে ফলো করবে না, ঠিক আছে। ফুড গ্রেইনস, মিল্ক, সল্ট, এসব নেসেসিটি গুডসে কি হয়, প্রাইস যদি বাড়েও বা কমেও ডিমান্ড কিন্তু চেঞ্জ হয় না খুব একটা। যেমন ধরো সল্টের দাম খুব বেড়ে গেল, তাহলে কি তুমি সল্ট ছাড়াই তরকারি খেতে পারবে না, সল্ট আমাদের কিনতেই হবে। তাই ডিমান্ডটা কি হবে, চেঞ্জ হবে না। তাই এটা কনস্ট্যান্ট মানে মাথায় একটা বার দিয়েছি, ঠিক আছে। গিফেন গুডস, গিফেন একটা আমাদের ইকোনমিক্স ছিলেন রবার্ট গিফেন, তার নামে গিফেন গুডস যেটা হয়েছে, তিনি যখন আয়ারল্যান্ডে স্টাডি করছিলেন তখন তিনি অবজার্ভ করেছিলেন যারা লো ইনকাম ওয়ার্কার্স ছিল সেখানে, তারা পটেটোর দাম বেড়ে গেছিল তাও বেশি করে পটেটোই কিনেছিল, বিকজ তারা অন্য কোনো গুডস, কস্টলি গুডস আর কিনতে পারেনি। ফলে তারা বাউন্ড হয়েছিল যে পটেটোর বেশি করে কিনতে, ইনস্পাইট অফ ইনক্রিজিং প্রাইস, ঠিক আছে। তাই গিফেন গুডস বলা হয়। এখানে কি হয়, প্রাইস কমলে ডিমান্ড কমে যায়। আমরা এভাবেও বলতে পারি এটা লো কোয়ালিটি গুডস, যেগুলো গিফেন গুডসগুলো খুব লো কোয়ালিটি হয়, ফলে প্রাইস কমলে আমরা একদমই কিনতে চাই না। আর যদি প্রাইস বাড়ে তারা মনে করতে পারি একটু কোয়ালিটি ভালো হয়েছে, তখন আমরা ডিমান্ড করতে পারি, ঠিক আছে। ভেবলেন এফেক্ট, এটা কেউ বলে স্ট্যাটাস সিম্বল প্রোডাক্ট, কোনো কোনো বইতে লেখা আছে কনসপিকুয়াস গুডস। ভদ্রলোকের নাম ছিল থিওরিস্টন ভেবলেন,
তিনি বলেছিলেন কিছু কিছু গুডস আছে যেগুলো স্ট্যাটাস সিম্বল শো করে, যেমন ডায়মন্ডস, কস্টলি কার্স, ইম্পোর্টেড কার্স, এগুলো, ঠিক আছে? এগুলো থাকা মানে আমাদের প্রেস্টিজটা ইনক্রিজ করে। এখানে কিন্তু ল অফ ডিমান্ড কাজ করে না। এখানে কি হয় দেখো, প্রাইস যখন বাড়ে তখন কনজিউমার ভাবে কোয়ালিটি ইনক্রিজ করেছে, তাই ডিমান্ডও তারা বাড়িয়ে দেয়, কারণ কোয়ালিটি ইনক্রিজ করা মানে প্রেস্টিজিয়াস প্রোডাক্ট। ওকে, আবার উল্টো যদি হয়, প্রাইস যদি কমে যায় ওরা মনে করে কোয়ালিটি ফল করেছে, ওরা ডিমান্ড করে না, ঠিক আছে? এবার আমরা চলে আসলাম ফিউচার, আরেকটা পয়েন্ট, ফিউচার এক্সপেকটেশন অফ প্রাইস। মানে প্রেজেন্ট প্রাইস যা ছিল তখন দামটা ধরো বেড়ে গেল, দাম বাড়লে কি হবে, ডিমান্ডটা কমে যাওয়ার কথা, কিন্তু ডিমান্ডটা তাও বেড়ে গেল। কেন বেড়ে গেল বলতো? ফিউচার যারা কাস্টমার তারা ভাবলো এখন দাম বেড়েছে, ইন ফিউচার আরো বাড়তে পারে, তাই জন্য কি করে, এই এক্সপেকটেশনের জন্য তারা ডিমান্ডটা এখন করে নিল। উল্টো হতে পারে, প্রাইস ফল করলো, তুমি ভাবলে ডিমান্ডটা বাড়বে, না, প্রাইস ফল করলো, ডিমান্ডটাও ফল করে গেল। কেন? লোকে ভাবছে যে ফিউচার এক্সপেক্ট করছে আরো দামটা কমবে, মানে আরেকটু ওয়েট করি আরো কম দামে পাবো, এই ভেবে তারা কিন্তু ডিমান্ডটা করলো না। ওকে, এমার্জেন্সি ওয়ার বা এখন যে লকডাউন চলছে এই সময় মেডিসিন তোমার লাগবেই, ফলে দাম যদি বাড়ুক বা কমুক তোমার ডিমান্ড একই থাকবে বা ডিমান্ড বেড়ে যেতে পারে। ইগনোরেন্স, অনেক সময় কাস্টমাররা কেয়ার করে না, অনেক কাস্টমার আছে বাজারে গিয়ে কেয়ার করে না, যা দাম চায়, বেশি চাইলো নিয়ে নিল, কমছে, কোনো ফ্যাক্ট না তাদের কাছে, ঠিক আছে? তার হ্যাবিচুয়েটেড গুডস, মানে যারা টোবাকো বা অ্যালকোহল নেয় তারা কি করে, তাদের হ্যাবিচুয়েট হয়ে গেছে, এটা ফলে গুডসের দাম বাড়লেও কিন্তু ডিমান্ডটা ওরা কমাতে পারে না। দিস আর দ্য এক্সেপশন অফ ডিমান্ড কার্ভ। এবার লাস্ট কোশ্চেন পড়বো, যেটা ডিমান্ডের, এইটা পড়লে শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। দেখে নাও, ডিস্টিংগুইশ বিটুইন চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ডিমান্ড অ্যান্ড চেঞ্জ ইন ডিমান্ড। আমরা ডিভাইড করে লিখেই দিয়েছি এখানে, চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ডিমান্ড আর চেঞ্জ ইন ডিমান্ড। ফার্স্ট পয়েন্ট দেখো, ডিমান্ড চেঞ্জেস ডিউ টু চেঞ্জ ইন প্রাইস অফ সেম কমোডিটি বাই কিপিং আদার ফ্যাক্টরস কনস্ট্যান্ট। মানে আমরা যতগুলো ফ্যাক্টর দেখেছি ডিমান্ডকে ডিটারমাইন করে, তার মধ্যে প্রাইস একটা ফ্যাক্টর, অন্য গুডসের প্রাইস একটা ফ্যাক্টর, ইনকাম একটা ফ্যাক্টর, টেস্ট একটা ফ্যাক্টর, সব ফ্যাক্টরের মধ্যে প্রাইসকে একটা ফ্যাক্টর ধরলাম আর সবাইকে ধরলাম আদার ফ্যাক্টর। যদি আদার ফ্যাক্টরটা ফিক্স থাকে তাহলে যদি প্রাইস চেঞ্জ হয় ডিমান্ডও চেঞ্জ হবে, এটাকে বলা হয় চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ডিমান্ড, ঠিক আছে? কিন্তু চেঞ্জ অন ইন ডিমান্ডে কিন্তু জাস্ট রিভার্স হয়, উল্টো হয়। এখানে প্রাইসটা কনস্ট্যান্ট থাকে, আদার ফ্যাক্টরে চেঞ্জ হয়। আদার ফ্যাক্টর মানে ইনকাম ধরো চেঞ্জ হলো বা টেস্ট বা প্রেফারেন্স চেঞ্জ হলো, তার জন্য যে ডিমান্ডে চেঞ্জ হবে, ইট ইজ কল্ড চেঞ্জ ইন ডিমান্ড। সেকেন্ড পয়েন্ট কি, ইট লিডস টু এ মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। মানে এখানে প্রাইস চেঞ্জ করলে ডিমান্ডটা কিভাবে চেঞ্জ হয়, অ্যালং দ্য ডিমান্ড কার্ভ চেঞ্জ হয়, হয় ডাউনওয়ার্ড নিচে নেমে আসে বা আপওয়ার্ড উপর দিকে যায়। কিন্তু এখানে যদি আদার ফ্যাক্টর চেঞ্জ হয় তখন ডিমান্ড কার্ভ শিফট করে যায় রাইট ওয়ার্ডে বা লেফট ওয়ার্ডে। ওকে, যদি ডাউনওয়ার্ড হয় তখন কি বলবো, তাকে কন্ট্রাকশন বলবো, আর আপওয়ার্ড হয় তাকে কি বলবো আমরা, এক্সপেনশন বলবো। এখানে রাইট ওয়ার্ড হলে কি বলবো, ইনক্রিজ বলবো, লেফট ওয়ার্ড হলে এখানে ডিক্রিজ বলবো। এক্সাম্পল দিচ্ছি, দেখো ডায়াগ্রামটা দেখো, এ টু বি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করলাম, কি হলো দেখো, প্রাইস P1 থেকে P2 হলো, আর কি হলো, Q1 থেকে Q2 ডিমান্ড হলো। তো প্রাইস ফল করলো আবার ডিমান্ডটা বাড়লো, তো প্রাইস ফল করলো ডিমান্ড বাড়লো, এটা হচ্ছে এক্সপেনশন। ওকে, মানে আপওয়ার্ড। আর সি টু বি, যদি সি থেকে বিতে যাই, উল্টো যাই, দেখো সি তে ডিমান্ড ছিল Q3, প্রাইস ছিল P3, সি থেকে বিতে যাই ডিমান্ডটা কমে গেল, প্রাইসটা বাড়লো, তাই প্রাইসটা বাড়লো বলে ইনক্রিজ করলো, ডিমান্ডটা ডিক্রিজ করলে কি বলবো, কন্ট্রাকশন বলবো বা ডাউনওয়ার্ড বলবো। ওকে, এবার দেখো এখানে দেখো কি হচ্ছে, এখানে তো প্রাইস কিন্তু ফিক্সড আছে, প্রাইস চেঞ্জ হয়নি, কি চেঞ্জ হচ্ছে, আদার ফ্যাক্টর, ধরো ইনকাম তোমার চেঞ্জ হয়ে গেছে, বেড়ে গেছে। এক্সাম্পল কি, এ টু সি, তো এ থেকে আমি সি তে যাচ্ছি, এ তে ডিমান্ড কার্ভ ছিল এইটা, প্রাইস ছিল P1, আমি ডিমান্ড করছিলাম Q1, এখন তোমার ইনকাম অনেক বেড়ে গেল, তো সেম প্রাইসে ইউ ক্যান পারচেজ মোর দ্যান বিফোর। তাহলে এখন ধরো তুমি Q3 কিনছো একই প্রাইসে, তো তোমার ডিমান্ড কার্ভ আগে ছিল এইটা ফার্স্টটা, এখন থার্ডটা হয়ে গেছে, কেন, সেম প্রাইসে তুমি আরো বেশি কিনতে পারছো, একে বলে রাইট ওয়ার্ড শিফটিং। আর যদি তোমার ইনকাম কমে যেত কি হতো, সি টু বি, তো সি থেকে তো ইনকাম হট করে কমে গেল, তখন তোমার কি হবে, তোমার চলে আসতে হবে কোথায়, বিতে। সি থেকে বিতে আসলে কি হবে, দেখো তোমার সি তে কিনতে Q3, এখন কিনছো Q2। ওকে, তোমার তো তার মানে কি হলো, তোমার ডিমান্ড কার্ভটা ছিল থার্ড ওয়ান, এখন হয়ে গেল সেকেন্ড ওয়ান, মানে কি হবে, তোমার লেফটে শিফট করলো, তাই একে আমরা এখানে রাইট ওয়ার্ড শিফট হতে পারে, ইনকাম বাড়লে, ইনকাম কমলে হবে লেফট ওয়ার্ড শিফট। ওকে, এবার একটা লাস্ট পয়েন্টটা দেখো, ইট ইজ অলসো নোন অ্যাজ মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। এই চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ডিমান্ডকে
আরেকটা ওয়ার্ডে বলা যেতে পারে যে মুভমেন্ট অ্যালং দ্য সেম ডিমান্ড কার্ভ। দেখো ডিমান্ড কার্ভটা সেমই আছে, তুমি আপওয়ার্ডে উঠছো বা ডাউনওয়ার্ডে উঠছো, কে বলে অ্যালং দ্য ডিমান্ড কার্ভ চেঞ্জ। আর এখানে ডিমান্ড কার্ভটা কিন্তু এক থাকছে না, কি লেখা আছে, ইট ইজ অলসো নোন অ্যাজ শিফটিং অফ ডিমান্ড কার্ভ। এখানে ডিমান্ড কার্ভটা রাইট ওয়ার্ডে বা লেফট ওয়ার্ডে শিফট করে যাচ্ছে। ওকে, এটা ছিল ডিফারেন্স। এই ডিমান্ড চ্যাপ্টার আমার শেষ হয়ে গেল। তোমাদের এবার কাজ হবে কি, এটাকে পুরো মেমোরাইজ করা আর আমাকে জানানো যে আমাদের রেডি হয়ে গেছে। আপনি হোমওয়ার্ক দিন, আমি হোমওয়ার্ক করে লাগিয়ে দেবো, তোমাদের হোমওয়ার্কটা পাঠিয়ে দেবো, তোমরা লিখে পাঠাবে। আবার বলছি, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমার আপডেট পেয়ে যাবে, প্রত্যেক দিনের ক্লাসগুলো পেয়ে যাবে, অ্যাকাউন্টসের ক্লাস, ট্যাক্স, কস্টিং, ইকোনমিক্স, যা যা আছে সব ক্লাস তুমি পেয়ে যাবে এবং বাড়িতে তুমি নিজে প্রিপারেশন করতে পারবে। কারণ বুঝতেই পারছো আমাদের কিন্তু 2021 ফাইনাল এইচএস এক্সাম, যে কোনো বোর্ড, বেঙ্গল, সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড, সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর তার আগে জুন মাসে সিএ ফাউন্ডেশন, সিএ মেন্টার আছে, সিএমএ ফাউন্ডেশনও আছে। এই ফাউন্ডেশনে এই ডিমান্ড চ্যাপ্টার খুব 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 ইম্পর্টেন্ট। আমি পুরো কমপ্লিট করে দিলাম, তো রেডি করে রাখো। কোনো কোয়ারিজ হলে, কোনো প্রবলেম হলে আমাকে 9836955744 8961888451 এ SMS করে দেবে। নিজেরা সাবস্ক্রাইব করবে, নিজেরা দেখবে, বন্ধুদের শেয়ার করবে, তারাও বেনিফিটেড হবে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে আমরা আবার তাড়াতাড়ি ফিরছি।